রাজধানীর হাইকোর্ট এলাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে রয়েছেন আমাদের সহকর্মী মাসুদুর রহমান। আমরা সরাসরি তার সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছি। মাসুদ, কখন নাগাদ রায় ঘোষণা শুরু হতে পারে? এছাড়াও অন্যান্য তথ্য যদি আপনার কাছে থাকে বিস্তারিত আমাদের বলবেন। শরীফ, এখন থেকে ঠিক 15 থেকে 20 মিনিট আগে রায় ঘোষণা উপলক্ষে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আনা হয়েছে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ট্রাইব্যুনালের হাজতখানায় আনা হয়েছে। তিনি এ মামলায় রাজসাক্ষী থেকে আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন এবং তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেগুলো তিনি স্বীকার করে নিয়ে এই রাজসাক্ষী তিনি হয়েছেন। আর রায় ঘোষণার বিষয়ে আমরা সর্বশেষ যেটা জানতে পেরেছি সেটি হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আজ সকাল 11টার কিছু পরে বসবেন এবং সেখানে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এই রায়টি ঘোষণা করবেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এবং রায় ঘোষণা উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আরেকটি বিষয় সেটি হলো যে ট্রাইব্যুনালে আজ কিন্তু কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বলা যায় যে প্রত্যেকটি চেকপোস্ট, প্রত্যেকটি গেটে নিরাপত্তা চৌকি বাড়ানো হয়েছে। নিরাপত্তার ছাড়া কেউ কিন্তু ঢুকতে পারছে না। একবার প্রত্যেকটি প্রবেশমুখে কড়াকড়ি করা হয়েছে এবং সেনা মোতায়েন করা হয়েছে রায় ঘোষণা উপলক্ষে। আর শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত হওয়ার পর 24-এর গণঅভ্যুত্থানে যে মামলা হয়েছিল সেটির প্রথম মামলার আজকে রায় ঘোষণা করা হবে, যেখানে 2024 সালের 14ই আগস্ট প্রথম অভিযোগ আনা হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে। প্রথম অভিযোগ জমার পরে সেই অভিযোগের প্রেক্ষিতে শেখ হাসিনার বিরুদ্ধে এখানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। পরবর্তীতে এবছর মার্চে যখন অভিযোগ দাখিল করা হয় সেখানে শেখ হাসিনা সহ আসামি করা হয় আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। মোট 5টি অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে এবং অভিযোগগুলোর ভিত্তিতে বলা হয়েছে যে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেটি হলো যে হত্যার চেষ্টা, নির্যাতন, ইনহিউম্যান অ্যাক্টস, অ্যাবেটমেন্ট, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা এবং অপরাধ সংগঠন প্রতিরোধের যে ব্যর্থতার দায় সেটি। তো সে সার্বিক বিষয় নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে আইন রয়েছে সেটা 3(2)(a)(H) অনুযায়ী যদি এই সমস্ত অপরাধগুলো শেখ হাসিনার বিরুদ্ধে প্রমাণ হয়, প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী তারা সর্বোচ্চ সাজা প্রার্থনা করেছেন এবং লেথাল ওয়েপন ব্যবহারের যে বিষয়টি শেখ হাসিনার দিয়েছিলেন, লেথাল ওয়েপন ব্যবহার করতে বলেছিলেন আন্দোলনকারীদের উপরে ড্রোন দিয়ে খুঁজে বের করতে বলেছিলেন আন্দোলনকারীদের এবং তাদেরকে সব রকম তাদেরকে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছিলেন। সেটির প্রমাণও কিন্তু প্রসিকিউশন দাবি করেছে, তারা দাখিল করতে পেরেছে। পক্ষান্তরে এই মামলায় স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়েছিল শেখ হাসিনার পক্ষে। তাকে হাজির হতে বলা হয়েছিল, তিনি হাজির হন নাই। হাজির না হওয়ার কারণে তাকে স্টেট ডিফেন্স দেয় এবং তার অনুপস্থিতিতে বিচার কাজ চলে এবং এই বিচারের প্রেক্ষিতে তার স্টেট ডিফেন্স বলেছে শেখ হাসিনার যে অভিযোগ আনা হয়েছে সেগুলো প্রমাণ করতে পারেনি প্রসিকিউশন। তো সার্বিকভাবে 9 দিনের টানা যুক্তি পাল্টা যুক্তির পর গত 23 অক্টোবর এই মামলাটি রায়ের জন্য একটি ডেট নির্ধারণ করার জন্য 13 নভেম্বর রাখা হয়। 13 নভেম্বর আজকে রায়ের জন্য রাখা হয়েছে। 54 জন সাক্ষ্য দিয়েছেন। এর মধ্যে 16 জন রয়েছেন যারা নিহতের পরিবার, আহত এবং রয়েছে চিকিৎসক এখানে আর যারা ছিলেন, যারা ময়নাতদন্ত করেছেন তারা সাক্ষী দিয়েছেন। যারা জুলাই গণ অভ্যুত্থানের রাজপথের নেতৃত্ব দিয়েছেন, নাহিদ হোসেন সাক্ষী দিয়েছেন। ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করেছেন এই ঘটনায় মাহমুদুর রহমান এবং বদরুদ্দিন উমর সাক্ষ্য দেওয়ার কথা ছিল, যদিও তার জবানবন্দি গ্রহণ করার পর সেটি লিখিত আকারে পরে তিনি মারা যাওয়ায় সেটি আনুষ্ঠানিকভাবে নেওয়া হয় ট্রাইব্যুনালের অনুমতিক্রমে। তো সার্বিক দিক বিবেচনায় প্রসিকিউশন কতটুকু অভিযোগ প্রমাণ করতে পেরেছে সেটি এখন ট্রাইব্যুনালের সিদ্ধান্ত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সকাল 11টার পরে বসে এই শেখ হাসিনার যে 5টি অভিযোগ সেগুলো আনুষ্ঠানিকভাবে যাচাই বাছাই করে রায়ের বিষয়টি চূড়ান্ত করবেন এবং আমরা ঠিক 2 ঘন্টা পর হয়তোবা জেনে যাব যে আসলে শেখ হাসিনার কী রায় হচ্ছে। আরেকটি বিষয়, রায় কিন্তু পূর্ণাঙ্গ হবে না, রায়টি বড় হবে কিন্তু সেটির সংক্ষিপ্ত অংশ আধা ঘন্টা 45 মিনিট অথবা 1 ঘন্টা লাগতে পারে সর্বোচ্চ। যে অপারেটিং পার্ট সেটুকু পড়া হবে এবং সেখানে শেখ হাসিনার কী দায় রয়েছে সেগুলোই মূলত বলে রায় ঘোষণা শেষ করবেন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল। তো শরীফ, আমরা পরবর্তী সংবাদে আমরা আরো আপডেট তথ্য পেলে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কোড পারফিউম ডিওডোরেন্ট স্টিক এর ওডর ফাইটিং ফর্মুলা দুর্গন্ধ দূর করে দেয় লং লাস্টিং ফ্রেশনেস 24 ঘন্টা পর্যন্ত।
শরীফ, রায়টি ঘোষণা করা হবে আমরা যতটুকু জানতে পেরেছি বেলা 11টার দিকে। তো রায়কে কেন্দ্র করে যাতে কোনো রকমের আইন শৃঙ্খলা বিঘ্নিত না হয় বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রবেশ মুখ যেটি রয়েছে সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখানে পুলিশ রয়েছে, সেনাবাহিনী রয়েছে, বিজিবি রয়েছে, র্যাব রয়েছে, অর্থাৎ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে। যেহেতু বেলা 11টার দিকে রায়টি প্রদান করা হবে, সেহেতু এরই মধ্যে যারা রায় প্রদান করবেন অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর যারা বিচারক রয়েছেন তারা এরই মধ্যে ট্রাইব্যুনালে এসে উপস্থিত হয়েছেন। এই মামলার একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তাকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং তাকে রাখা হয়েছে গারদে। যখন রায় প্রদান করা হবে তখন তাকে ইজলাসে উপস্থাপন করা হবে। তো গত বছরে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় যেসব মানবতা বিরোধী অপরাধ হয়েছে সেই অপরাধেই অভিযুক্ত করা হয়েছে আওয়ামী লীগের সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন, তারা ভারতে অবস্থান করছেন এবং তাদের অনুপস্থিতি বিচার হয়েছে। আইন অনুযায়ী তাদের রাষ্ট্র নিযুক্ত আইনজীবী ছিল এবং তাদের পক্ষে আদালতে মামলা রয়েছেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তার বিরুদ্ধে আনীত যে অভিযোগ তিনি তার দায়টি স্বীকার করেছেন এবং তিনি রাজসাক্ষী হয়েছেন। তো এই মামলাটি পরিচালিত হয়েছে, প্রসিকিউশন পরিচালনা করেছে এবং প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা মামলা প্রমাণের জন্য প্রয়োজনীয় যে দালিলিক প্রমাণ এবং সাক্ষ্য তারা সেটি ট্রাইব্যুনালে উপস্থাপন করেছেন এবং সেই মোতাবেক তারা প্রত্যাশা করছেন যে এই মামলার যে অপরাধ প্রমাণিত হলে আইন অনুযায়ী যে সর্বোচ্চ সাজা সেটি তারা প্রত্যাশা করছেন। এবং একই সাথে তারা প্রার্থনা করেছেন ট্রাইব্যুনালের কাছে যে আসামিদের নিকট থেকে যাতে ক্ষতিপূরণ আদায় করা হয় এবং ক্ষতিপূরণটি যাতে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় যারা আহত নিহত হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দেয়া যায়। তো এখন প্রশ্ন ট্রাইব্যুনালের পক্ষ থেকে বলা হয়েছে যে সর্বোচ্চ শাস্তি, তো ট্রাইব্যুনালের আইন অনুযায়ী অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী যে সর্বোচ্চ সাজা সেখানে উল্লেখ রয়েছে সর্বোচ্চ সাজা হবে মৃত্যুদণ্ড। তো একটি বিষয় যে মৃত্যুদণ্ড সর্বোচ্চ সাজা রয়েছে, এছাড়া অপরাধের মাত্রা অনুযায়ী ট্রাইব্যুনাল তার স্বীয় বিবেচনায় অন্যান্য সাজাও প্রদান করতে পারেন। তো অন্যান্য সাজার মধ্যে রয়েছে যাবজ্জীবন কারাদণ্ড বা বিভিন্ন মেয়াদের সাজা। তো একটি বিষয় যে শেখ হাসিনা একজন নারী, তো একজন নারীকে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে কিনা, তো সেই ক্ষেত্রে প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে আইনে কিন্তু কোনো সুস্পষ্টভাবে লিঙ্গভেদ করা নাই যে নারী হলে এই সাজা দেওয়া হবে বা পুরুষ হলে এই সাজা দেওয়া হবে। তো আইন অনুযায়ী একজন ব্যক্তিকে আসামি হিসেবেই বিবেচনা করা হবে এবং সেই হিসেবে আইনে যে সর্বোচ্চ সাজা রয়েছে সেটি তারা প্রত্যাশা করছেন। তো পক্ষান্তরে রাষ্ট্রনিযুক্ত যে আইনজীবী রয়েছেন যারা শেখ হাসিনার পক্ষে লড়েছেন এবং তিনি বলেছেন যে তার যতটুকু সাধ্য ছিল সেই অনুযায়ী তিনি শেখ হাসিনাকে নির্দোষ প্রমাণ করার জন্য তিনি চেষ্টা করেছেন। তিনি তার আর্গুমেন্টের পক্ষে তিনি সেই সাক্ষী সাবুত উপস্থাপন করেছেন। তো একটি বিষয় যে আজকে যেহেতু রায়টি প্রদান করা হবে, রায়ে যদি কোনো পক্ষ সংক্ষুব্ধ থাকে তার আইনি সুযোগ রয়েছে উচ্চ আদালতে অর্থাৎ আপিল বিভাগে আপিল করার সুযোগ রয়েছে। তো এখন প্রশ্ন যে আপিলটি কত দিনের মধ্যে করতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে উল্লেখ করা হয়েছে যে 30 কার্যদিবস অর্থাৎ রায় প্রদানের 30 দিনের মধ্যে আপিল বিভাগে আপিল করতে হবে যদি কোনো পক্ষ এই রায়ে সংক্ষুব্ধ থেকে থাকেন। যদি 30 দিনের মধ্যে এই আপিলটি করতে ব্যর্থ হন কোনো সংক্ষুব্ধ পক্ষ বা ব্যক্তি, তাহলে আপিলটি গ্রহণ করা হবে না আপিল বিভাগে। তবে যদি কোনো ব্যক্তি রিজনেবল কোনো গ্রাউন্ড দেখাতে পারেন, যৌক্তিক কোনো কারণ দেখাতে পারেন, তাহলে আপিল বিভাগ এই 30 দিনের পরেও আপিল বিভাগ যদি মনে করেন তাহলে সে আপিলটি গ্রহণ করা হলেও হতে পারে, পুরোপুরি নির্ভর করছে কিন্তু আপিল বিভাগের উপরে। আরেকটি বিষয়, আপিলটি যখন দায়ের করা হবে তখন 60 কার্যদিবসের মধ্যে সে আপিলটি নিষ্পত্তি করতে হবে। তো এটি হচ্ছে মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন যেটি রয়েছে সেই আইনের বিধান। তো একটি বিষয় যে শেখ হাসিনার বিরুদ্ধে
যে 5টি অভিযোগ আনা হয়েছিল, সে 5টি অভিযোগ যদি আপনাদের পড়ে শোনায় তাহলে আপনাকে জানাতে পারি যে আসলে গণভবনে 2024 সালে গণভবনে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতির প্রতি সম্বোধন করে উস্কানিমূলক বক্তব্য দেন এবং সেই বক্তব্য সমর্থন করে ওবায়দুল কাদের সহ কয়েকজন নেতাও উস্কানিমূলক মন্তব্য করেন, যার ফলে ছাত্ররা আন্দোলনে ফেটে পড়ে। ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠন, সশস্ত্র ক্যাডাররা আন্দোলনকারীদের উপর আক্রমণ করে এবং নির্যাতন চালায়। এটি হচ্ছে 1 নম্বর অভিযোগ। এবং 2 নম্বর অভিযোগে সেখানে বলা হয়েছে যে 2024 সালের 14ই জুলাই তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামালের সাথে আসামি শেখ হাসিনা মোবাইলে কথোপকথনে তিনি আন্দোলনকারীদের রাজাকার ট্যাগ দিয়ে তাদের ফাঁসি অর্থাৎ হত্যার নির্দেশ প্রদান করেন। 18ই জুলাই শেখ ফজলে নূর তাপসের সাথে শেখ হাসিনার কথোপকথনে দেখা যায় আন্দোলন দমনে তিনি লেথাল উইপেন অর্থাৎ মরণাস্ত্র ব্যবহার করায় ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা, এরকম একটি অভিযোগ আনা হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে। একই সাথে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা পুড়িয়ে জনতার উপর দায় চাপানোর নির্দেশনা দেন শেখ হাসিনা, এরকম একটি অভিযোগ আনা হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে শেখ হাসিনার বিরুদ্ধে। এছাড়া 3য় অভিযোগের কথা যদি আপনাকে বলি তাহলে অভিযোগ আনা হয়েছে যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আন্দোলনের সমন্বয়ক আবু সাইদকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে এবং সেখানে এই মামলা প্রমাণ করার জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে বেশ কিছু সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে। সেখানে সাক্ষ্য প্রমাণের মধ্যে রয়েছে যে গণভবনের সংবাদ সম্মেলনের ভিডিও 14ই জুলাই 2024 তারিখ হতে মাকসুদ কামালের সাথে শেখ হাসিনার কথোপকথনের যে অডিও রয়েছে সেটি, একই সাথে পুলিশ কর্তৃক আবু সাইদকে হত্যার সময় ধারণকৃত এনটিভির লাইভ ভিডিও এবং এনটিভি অফিস কর্তৃক উক্ত ভিডিওর মূল যে কপিটি রয়েছে সেটি, একই সাথে আবু সাইদের যে 5টি পোস্টমর্টেম রিপোর্ট যা পুলিশের নির্দেশে 4বার পরিবর্তন করা হয়, অর্থাৎ আবু সাইদকে যখন মারা যান তখন পরবর্তীতে হাসপাতালে তার পোস্টমর্টেম হয়েছিল এবং পোস্টমর্টেম রিপোর্টটি কয়েকবার পরিবর্তন করা হয়েছিল বলেও প্রসিকিউশনের পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে। 4 নম্বর অভিযোগ যেটি, সেখানে বলা হয়েছে যে 2024 সালের 5 আগস্ট চাংখারপুল এলাকায় 6 জনকে পুলিশ কর্তৃক গুলি করে হত্যার অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। এছাড়া 5 নম্বর অভিযোগে বলা হয়েছে যে 5 আগস্ট গত বছরের 5 আগস্ট আশুলিয়া থানা এলাকায় পুলিশ কর্তৃক 6 জনকে হত্যা করে তাদের লাশ আগুনে পুড়িয়ে দেয়া এবং এটি প্রমাণ করার জন্য সাক্ষ্য প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছে মোবাইলে ধারণকৃত আশুলিয়া থানা কর্তৃক মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতার উপরে গুলি বর্ষণের ভিডিও, হত্যার পর 6টি লাশ একটি ভ্যানে ছুঁড়ে মারা দৃশ্য এবং চাদর দিয়ে ঢেকে দেওয়ার ভিডিও, এরকম বেশ কিছু ভিডিও, অডিও এবং দালিলিক প্রমাণ উপস্থাপন করা হয়েছে। এছাড়া সাক্ষীরা যারা সাক্ষ্য দিয়েছেন তার মধ্যে রয়েছেন যারা আহত হয়েছেন তারা, শহীদ পরিবারের সদস্য, ঘটনার সাক্ষী, চিকিৎসা প্রদানকারী ডাক্তার সহ বেশ কিছু সাক্ষ্য কিন্তু এখানে উপস্থাপন করা হয়েছে। এই যে বিস্তৃত আকারে ভিডিও, অডিও, দালিলিক, নথি প্রমাণ, সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়েছে প্রসিকিউশনের পক্ষ থেকে, এর প্রেক্ষিতে প্রসিকিউশনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তারা মামলাটি প্রমাণ করতে সক্ষম হয়েছেন এবং তারা আসামি অর্থাৎ শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের তারা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডই দাবি করেছেন। তো শরীফ, আপনাকে জানিয়ে রাখি যে এর আগে আমরা দেখেছি যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল তখন এই ট্রাইব্যুনালেই 71 মানবতা বিরোধী অপরাধের মামলা জামাতের শীর্ষ পর্যায়ের নেতাদের সাজা হয়েছে, রায় হয়েছে এবং অনেকের ফাঁসি কার্যকর করা হয়েছে। সেই একই ট্রাইব্যুনালে কিন্তু মানবতা বিরোধী অপরাধের মামলায় যে অপরাধগুলো সংঘটিত হয়েছিল গেল বছরের জুলাই আগস্ট গণ আন্দোলনের সময়, সেই অভিযোগে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিচার হয়েছে। বিচার শেষে আজকে রায় ঘোষণা করা হবে এবং 11টার দিকে রায়টি প্রদান করা হবে। যখন রায় দেওয়া শুরু হবে এবং রায়ে কি দেয়া হলো, কি সাজা দেওয়া হলো, তো সেটি জানা মাত্রই শরীফ আপনার মাধ্যমে দর্শকদের আমরা জানিয়ে দেব। শরীফ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমাদের সহকর্মীরা যোগ দিয়েছিলেন বিভিন্ন জায়গা থেকে এবং সারাদিন ব্যাপী বিভিন্ন সহকর্মী বিভিন্ন জায়গায় থাকবেন আজকের এই রায় সম্পর্কে আপনাদের বিস্তারিত খবর জানাতে।